নেতাজি বেঁচে থাকলে নেতাজিকে জয় হিন্দ বলার জন্য হয়তো জেলে পুরে দিত। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথ করে বাংলাদেশি বলতো। হিন্দ বললে ব্যান করছে, তারা জয় বাংলা বললে তো মারামারি করবে। আপনি এটা বুঝতে পারছেন না? যারা রাজা রামমোহন, যিনি ভারতবর্ষে সতীদাহকে নিষিদ্ধ করেছিলেন, তাকে ব্রিটিশদের এজেন্ট বলে। আপনি প্লিজ বিজেপির মহিলা নেত্রীদের গিয়ে জিজ্ঞেস করুন, তাহলে কি বিজেপির মহিলা নেত্রীরা এখনো সতীদাহ প্রথাকে সমর্থন করে? তারা মনে করে ভারতীয় মহিলাদের সমমননে যাওয়া উচিত। তা না হলে তো বিজেপির পশ্চিমবাংলার সমস্ত মহিলা নেত্রীদের, আমি নাম করতে চাই না, তাদের মিলিতভাবে বিবৃতি দিয়ে রামমোহনের এই যে অসম্মান, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানান। আপনি কেন ভুলে যাচ্ছেন যে রাজা রামমোহনকে কিছুদিন আগে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ব্রিটিশদের এজেন্ট বলেছিলেন? ফলে আসলে কে ব্রিটিশদের এজেন্ট, আসলে কে ব্রিটিশদের বিরুদ্ধে যে শব্দগুলো উচ্চারণ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, সেই বন্দে মাতরম বা জয় হিন্দকে কারা নিষিদ্ধ করতে চাইছে, তার থেকেই বুঝে নিন আসলে কারা ব্রিটিশদের দালাল। সেলুলার জেলের বাইরে যতজনের নাম আছে, তার মধ্যে 300-র কিছু বেশি বাঙালি বিপ্লবীদের নাম। এই জন্যেই তো বাঙালি আর বিজেপি একসঙ্গে যায় না। যারা জয় হিন্দ আর বন্দে মাতরমকে ব্যান করে পার্লামেন্টের ভেতরে উচ্চারণের জন্য, যারা রামমোহনকে ব্রিটিশের এজেন্ট বলে, তারা আসলে কতটা বাঙালি বিদ্বেষী দল বুঝে নেই। এটা রাজ্য বিজেপি সভাপতি থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা এর সমালোচনা করেছেন, এবং যিনি এই বক্তব্য রেখেছিলেন তিনিও উইথড্র করে নিয়েছেন, ক্ষমা চেয়েছেন। আপনি মানুষকে খুন করার পরে যদি বলেন আমি ক্ষমা চাইলাম, আপনি সারাদিন ধরে জুতো মারলেন, সন্ধ্যাবেলা গরু দান করলেন, গরু কিন্তু এখানে প্রতীকী অর্থ। বিজেপিতে বিজেপি গেরুয়া শিবিরে গরু দান করার এত প্রবণতা, তাই দিকে আপনি আসলে বিজেপির ইন্টেনশন বুঝতে পারবেন না। আবারও বলছি, বিজেপি আরএসএস একটা ব্রিটিশদের দালাল। বিজেপি আরএসএস একটা বাঙালি বিদ্বেষী সংগঠন। আপনি আপনি একটা দেখুন, এই যে বিজেপির যে পরিস্থিতি হবে, সেটা অনেক দিন আগে, দেখুন ওরা তো রবীন্দ্রনাথকে অপছন্দ করে। রবীন্দ্রনাথ অনেক দিন আগে এই কথাটা শুভেন্দু অধিকারীর হাতে বিজেপির কি ক্ষতি হবে লিখে গেছিলেন। এটা অঘ্রাণ মাস তো, বিখ্যাত কবিতা, আমি ওটাই খুঁজছিলাম। অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশিরা ঘাতে পদ্মগুলি গিয়াছে উড়িয়া। শিশির ঘাতে মানে বুঝতে পারছেন শিশির বাবুর পুত্রকে। পদ্ম যে মরবে সেটা রবীন্দ্রনাথ আগেই লিখে গেছিলেন। এটা যেন আরএসএস বুঝেছে, এখনো অমিত শাহ বোঝেনি। আবার কবিতার অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশিরা ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া। রবীন্দ্রনাথ কবে বলে গেছেন শিশির বাবুর পুত্র পদ্মগুলোকে ধ্বংস করে দেবে। আমরা 2024-এর লোকসভা নির্বাচনের আগে দেখেছিলাম একটি বিশেষ ইস্যুতে প্রায় 190 জন সাংসদের সাসপেন্ড করা হয়েছিল। এবার যে দুটি শব্দের কথা আপনি বলছেন, জয় হিন্দ এবং বন্দে মাতরম, সে দুটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই দুটি শব্দ যদি সাংসদরা ব্যবহার না করতে পারেন, তাহলে দুঃখজনক হবে। এবং এতে আরো বোঝা যাবে যে আসলে বিজেপি এবং আরএসএস কতটা ব্রিটিশদের দালাল ছিল। যে শব্দ দুটো উচ্চারণ করে হাজারে হাজারে বিপ্লবী আন্দোলনে গেছেন, স্বাধীনতা আন্দোলনে মিছিল হয়েছে, কত বিপ্লবী যে শব্দ দুটো উচ্চারণ করতে করতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছেন, সেগুলো তাদের পছন্দ। দেখুন, জয় হিন্দের ব্যাপারে বিজেপির আপত্তিটা আমি বুঝি। কেন বুঝি? কারণ জয় হিন্দ নেতাজির একটা কয়েনেজ, নেতাজি যেটা আজাদ হিন্দ ফৌজের সময় ব্যবহার করেছিলেন। আমাদের মনে রাখতে হবে, কিছুদিন নেতাজিকে নিয়ে ঘাঁটাঘাঁটি টানাটানি করার পর নেতাজির অন্যতম বংশধর চন্দ্রবসুও বিজেপি ছেড়ে চলে গেছে। কারণ নেতাজি সাম্প্রদায়িক রাজনীতি করতেন না। নেতাজির মতামত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিল। নেতাজি শ্যামাপ্রসাদের মিছিল এবং মিটিং ভেস্তে দিয়েছিলেন, এবং 1940 সালের নেতাজি স্পষ্ট করে বলেছিলেন, যারা গেরুয়া পোশাক পরে ভোট চাইতে আসবে তাদেরকে মেরে তাড়ান। এটা উনি শ্যামাপ্রসাদের ক্ষেত্রে যে দাওয়াই প্রয়োগ করেও ছিলেন। ফলে শ্যামাপ্রসাদের যিনি এত বড় রাজনৈতিক প্রতিপক্ষ, প্রতিপক্ষ কোনো তুলনা হয় না, এটা আসলে কি বলে মোহনবাগান মাঠের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের তুলনার মতন নেতাজি এত বড় নেতা ছিলেন। ফলে নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদের যে রেষারেষি, সেই রেষারেষির জন্য জয় হিন্দ, যেটা নেতাজির স্লোগান, সেটা যে বিজেপি সংসদে ব্যবহার করতে দিতে চাইবে না, সেটা আমি বুঝি। কিন্তু বন্দে মাতরম, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম নিয়ে এত কথা বললেন, বন্দে মাতরমের 150 বছর উদযাপনের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ শুরু হয়ে গেল, তাহলে তার কি হবে?
তার কারণটাও আমি বলি। আসলে ওরা বঙ্কিমচন্দ্রকেও পছন্দ করেন। লোকে জানেন না, বিজেপির অধিকাংশ লোক পড়েনি, বঙ্কিমচন্দ্রের পরিবারের সঙ্গে, যদি বঙ্কিমচন্দ্র দিনে মারা গেছেন, শ্যামাপ্রসাদের পরিবারের গুরুতর বিরোধ হয়েছিল। সেটা একটা ব্যক্তিগত পর্যায়ের বিরোধ। কিন্তু যেহেতু বিজেপির লোকরা পড়াশোনা করেনি, সেহেতু বিজেপি লোকরা এটা জানে না। শ্যামাপ্রসাদের অপ্রকাশিত ডায়েরি পড়লেই জানা যাবে যে কি কারণে বিরোধ হয়েছিল। যেহেতু সেটা ব্যক্তিগত পর্যায়ের বিরোধ শ্যামাপ্রসাদের পরিবারের সঙ্গে বঙ্কিমচন্দ্রের পরিবারের, সেহেতু সে আমি আনছি না। কিন্তু শ্যামাপ্রসাদের অপ্রকাশিত ডায়েরিতে বঙ্কিমচন্দ্র সম্পর্কে যথেষ্ট তিক্ত কথাবার্তা তিনি লিখে গেছেন। বোধহয় তারই রেস ধরে আরএসএস এখন বঙ্কিমচন্দ্রকে নিষিদ্ধ করতে চলেছে। বন্দে মাতরম ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা একটা শব্দ, আবারও রিপিট করছে। বন্দে মাতরম নামে কত সে সময় বিপ্লবী সমিতি খোলা হয়ে গেছিল, বন্দে মাতরম নামে কত বিপ্লবী ফাঁসির দড়ি গলায় পড়েছেন। ফলে বন্দে মাতরম যদি সংসদের ভেতরে সাংসদরা উচ্চারণ না করতে পারে, তাহলে বুঝে নেবেন যে আরএসএস, এগেন আই রিপিট, আরএসএস এবং বিজেপি এখনো আসলে ওই ব্রিটিশদের দালালির কাজটাই করতে চায়। সুমনদা, আর একটা প্রশ্ন। বর্তমান সময়ে আমরা দেখেছি যে আরএসএস এবং বিজেপির এই দুটি দলের মধ্যে বা এই দুটি গোষ্ঠীর মধ্যে একটা ভাগ হয়েছে বলে অনেকে বলছেন, আপনিও এর আগেও বহুবার বলেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রাম মন্দিরে যে ধ্বজা, সেই ধ্বজা উত্তোলনের সময় যে অনুষ্ঠান হয়, সেখানে মোহন ভগবত এবং নরেন্দ্র মোদী একসঙ্গে হাঁটলেন, পাশাপাশি চললেন। একটা বার্তা কি রাজনৈতিকভাবে দেওয়া হলো? দেখুন, রাম মন্দিরের ওই ধ্বজা উত্তোলনের মধ্যে দিয়ে একটা বার্তা তো দেওয়া হলোই, কিন্তু ভুলে যাবেন না তাদের দু দলের মধ্যে, মানে দুই গোষ্ঠীর মধ্যে সংকট মেটেনি। সংকট মিটলে তো জেপি নাড্ডার উত্তরসূরি বেছে নিতে পারত। জেপি নাড্ডার তো উত্তরসূরি বাঁচার সময় হয়ে এসছে, কিন্তু মোহন ভাগবত যে নাম বলছেন নরেন্দ্র মোদী, সে নাতে সম্মতি দিচ্ছেন না। আচ্ছা, জেপি নাড্ডা ছেড়ে দিন, পশ্চিমবাংলায় ফিরুন, শ্রমিক ভট্টাচার্য এখন অব্দি রাজ্য কমিটি তৈরি করতে পারলেন না, কারণ আরএসএস অনুমোদন দিচ্ছে না। আরএসএস শ্রমিক ভট্টাচার্যকে বসিয়েছে, অন্যদিকে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে সামনে রেখে দল চালাতে চায়। ফলে আরএসএস বনাম বিজেপির দ্বন্দ্ব পুরোটা মেটেনি। কিন্তু বিরোধীদের চ্যালেঞ্জের সামনে, আরো বেশি করে ডোনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জের সামনে নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতকে হাত মেলাতে হয়েছে। তা না হলে যেভাবে আর মানে মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী পরস্পরের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন, মানে বয়স বা ইত্যাদি ইস্যুতে, তাতে বিজেপির জন্য ক্ষতি হচ্ছিল। এটা মেটানোর মরিয়া চেষ্টা চলছে, কতটা মিটবে সেটা আমাদের আগামী দিনে। মানে এর রাজনৈতিক গুরুত্ব কতটা, এই যে নরেন্দ্র মোদী এবং মোহন ভগবত পাশাপাশি অবশ্যই, হাঁটছেন? অবশ্যই প্রচন্ড গুরুত্ব রয়েছে। আরএসএস হচ্ছে বিজেপির ব্যাকবোন। আরএসএস যদি সংগঠনের দায়িত্ব না নেয়, আরএসএস যদি বুদবুদ কর্মী না দেয়, তাহলে বিজেপির পক্ষে টিকে থাকাটা খুব খুব মুশকিল। কিছুদিন আগেই আরএসএস এর পত্রিকার উত্তর সম্পাদকীয়তে একটি লেখা বেরিয়েছিল, যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কার্যত রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতের এবং যে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে। তারপরে এই যে মোহন ভগবত এবং নরেন্দ্র মোদীর পাশাপাশি হাঁটা, মানে এক্ষেত্রেও কি একটা তাৎপর্য রয়েছে? আরএসএস বারবার বার্তা দিচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন 2024-এর লোকসভা নির্বাচনের পর মোহন ভাগবত বলেছিলেন, কেউ রাম মন্দিরের উদ্বোধন করলে সে হিন্দুদের নেতা হওয়া যায় না। কাকে লক্ষ্য করে বলেছিলেন? নরেন্দ্র মোদী। মোহন ভাগবত যখন সম্ভলে মসজিদ নিয়ে বিতর্ক হলো, বলেছিলেন প্রত্যেক মসজিদের তলায় মন্দির খুঁজতে গেলে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তির পরিবেশ নষ্ট হয়ে যাবে, তাতে বিনিয়োগ আসবে না। সেটা যোগী আদিত্যনাথ শুনেছেন? শোনেননি। আরএসএস নিজের মতো করে একটা রাজধর্ম, একটা গুড গভর্নেন্স, একটা স্টেডি সিস্টেমের কথা বলছে, কিন্তু নরেন্দ্র মোদী অমিত ছাড়া সেটা কতটা শুনবেন? মানে তাদের পক্ষে শোনাই সম্ভব না। তারা রিয়েল পলিটিক্সে এত অন্য দল ভাঙিয়ে লোক আনেন। শুভেন্দু অধিকারী আরএসএস এর আদর্শ কি বোঝেন? বা শুভেন্দু অধিকারী জেলায় জেলায় যাদেরকে দলে ভরিয়েছেন, তারা সবাই আরএসএস এর আদর্শ বোঝেন? যাদের হাতে এখনো চে গুয়েভারার ট্যাটু আছে, তারা আরএসএস এর আদর্শ হেডগাওয়ার আর গোলওয়ালকার কি বলে গেছেন বোঝেন? ফলে এই সংঘাত থাকবেই। জেপি নাড্ডার উত্তরসূরি নিয়ে আরএসএস এর সঙ্গে দ্বন্দ্ব, বাংলায় শ্রমিক ভট্টাচার্যের রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে আরএসএস এর সঙ্গে দ্বন্দ্ব, এই কথা আপনি বলছেন। কিন্তু নরেন্দ্র মোদীর উত্তরসূরি কি বাছা হয়ে গেল? কারণ এই যে না, না, 2022-24 সালের রাম মন্দির উদ্বোধনে আমরা দেখেছি, সেই সময়েও প্রধানমন্ত্রী ফোকাসে থাকলেও তার পাশেই আমরা যোগী আদিত্যনাথকে দেখেছিলাম। আবার এবারে যখন ফোকাস ভাগ হয়ে মোহন ভগবত এবং নরেন্দ্র মোদীর দিকে গেল ধ্বজা উত্তোলনের দিন, সেদিন পাশে আর একটা চরিত্র দেখা গেল, তিনি যোগী আদিত্যনাথ। দেখুন,
আরএসএস একটা ভাবে দল চালাতে চায়, আর সেটার আদর্শের ভিত্তি, সে আদর্শে আমি সমর্থক হতে পারি, না হতে পারি। আর নরেন্দ্র মোদী, অমিত শাহ আরেকভাবে দল চালাতে চায়। সেই দল চালানোতে শুধুই শুধুই জেতার ব্যাপারটা মুখ্য। সেই জেতার ব্যাপারটা মুখ্য হওয়ার জন্য তাদের তো অত আদর্শের বা কোনো নেই না, ফলে তারা যা ইচ্ছে তাই করছে। আপনি আপনি যে উদাহরণটা দিলে বুঝবেন সেটা হচ্ছে যে, আহ, ধরুন কাদেরকে বিভিন্ন রাজ্যে দলে এনেছেন, যারা যারা তো কোনোদিন আরএসএস করেনি। ধরুন সেটা হেমন্ত বিশ্ব শর্মাই হোক, ধরুন সেটা উত্তরপ্রদেশে বহুগুণা যোশী হোক, আহ, আপনি ধরুন মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াই হোক, এরা তো কেউ এই আদর্শের সঙ্গে যায় না।